আজ পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। নানা আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে নববর্ষ 1432 বঙ্গাব্দ। সয়াবিন তেল লিটারে বাড়ল 14 টাকা। শিল্প খাত ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম 33% বৃদ্ধি। মুখের সংস্কারের কথা বলা রাজনৈতিক দলগুলো বাস্তবে উল্টো কাজ করছে তারেক রহমান। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। নতুন বছরকে বরণ করতে ভোর থেকে এই আয়োজনে অংশ নেন নগরবাসীরা। বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নতুন বছরের প্রথম সূর্যোদয়ের নরম ভোরে রমনার বটমূলে সুরে ও বাণীতে বরণ করে নেওয়া হয় পহেলা বৈশাখকে। নানা বয়সের হাজার হাজার মানুষ রঙিন সাজে সেজে অংশ নেন ছায়ানটের এই আয়োজনে। এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। এদিকে সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে ধারণ করে এবার পালিত হচ্ছে বাংলা নববর্ষ। নববর্ষ বরণের খবর জানতে এখন যাচ্ছি রমনা বটমূলে এলাকায়। সেখানে আছেন সহকর্মী সাদরিনা খন্দকার, যুক্ত হচ্ছি তার সাথে। সাদরিনা, নববর্ষ পালনের খবর জানান আমাদের। ভোরের আলো ফুটতে না ফুটতেই কিন্তু বাঙালি তার প্রাণের উৎসব বৈশাখে, এই যে নববর্ষ, এই পহেলা বৈশাখকে কিন্তু স্বাগত জানাতে চলে এসেছে রমনার বটমূলে। এখানে কিন্তু ছায়ানট আয়োজন করেছে বিভিন্ন ধরনের গানের, যে পর্ষা বসিয়ে সাজিয়েছে তারা, তার মাধ্যমে কিন্তু তারা নববর্ষকে স্বাগত জানাচ্ছে। রাগ ভৈরবের রাগে কিন্তু প্রথমে শুরু হয় নববর্ষের এই প্রথম ভোরের যে স্বাগত জানানো গানের মাধ্যমে সেই উৎসব। এবং এখানে কিন্তু সকল জাতি, সকল ধর্ম, পেশা এবং সবাই কিন্তু উপস্থিত হয়েছে। এখানে যেন এক লাল সাদার মিশেল দেখা যাচ্ছে। সবাই যে মধ্যে উৎসবের আনন্দ, উৎসবের আমেজ তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবাই প্রাণবন্ত হয়ে প্রাণোচ্ছ্বাসে জরাজীর্ণতাকে ভুলে এই নববর্ষকে স্বাগত জানাতে এখানে সম্মিলিত হয়েছে। এবং এটা কিন্তু হচ্ছে ভোর 6:30 থেকে শুরু হয়ে প্রায় 2 ঘন্টা ব্যাপী এই আয়োজন চলবে ছায়ানটের এটা 58তম আয়োজন। প্রতি বছরই কিন্তু এ ধরনের আয়োজন করে। আর এবারে তাদের বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। তারা জানাচ্ছে যে এবার যে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের পর দ্বিতীয় স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা এবং সূর্যের নতুন আলোর মাধ্যমে, নতুন আলোয় নতুন মুক্তির মাধ্যমে সব জরাজীর্ণতাকে ভুলে সবাই মিলে একসাথে এবং নিজেদের ঐতিহ্যকে বরণ করে কিন্তু সবাই মিলে এখানে বাংলার নববর্ষকে স্বাগত জানাতে এসেছে। নাফিসা, এই ছিল আমার কাছে এখনকার নববর্ষ উদযাপন এবং সবাই মিলে একসাথে নববর্ষ পালনের তথ্য। সাদিনা, এই খবর তো আমরা জানলাম, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন। এখানে কিন্তু বরাবরের মতো আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে র্যাব এবং বিভিন্ন ধরনের যে ভলেন্টিয়াররা রয়েছে এখানে কিন্তু সবাই সহযোগিতা করছে এবং কঠোর যে আইন শৃঙ্খলার মধ্যে কিন্তু সবাই প্রবেশ করছে এবং সবাইকেই কিন্তু এই যে নিরাপত্তা যেন দিতে পারে। এই রমনার বটমূলের যে স্টেজ রয়েছে, এই আশেপাশে থেকে শুরু করে পুরো এলাকা জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজে তৎপর রয়েছে এবং নিরাপত্তা দিতে সবাইকে তৎপরতা দেখাচ্ছে। আচ্ছা, এই সার্বিক আয়োজন নিয়ে যারা ওখানে উপস্থিত আছেন তাদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা?
আয়োজকরা তারা প্রতিক্রিয়া দিয়েছে যে এবার তারা মুক্তভাবে কিন্তু সবাই যে বাঙালি সংস্কৃতিকে কিন্তু বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি রয়েছে, আগে কিন্তু মুক্ত সংস্কৃতি চর্চাটা কিছুটা কম ছিল সাংস্কৃতিক আগ্রাসনের জন্য। এবার কিন্তু সবাই মুক্তভাবে এবং নিজেদের মতো করে মুক্ত চিন্তায় নতুন ধারায় কিন্তু সবাই বরণ করছে এবং আয়োজকরাও বলছে যে তারা সন্তুষ্ট, মানুষের যে এত সুন্দর সবার মধ্যে একটা উৎসবের আমেজ দেখা যাচ্ছে, এটাতে কিন্তু আয়োজক এবং যারা এসেছে সবাই কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছে। ধন্যবাদ। জানছিলাম রমনা বটমূল থেকে ছায়ানটের বর্ষ পালনের খবর। দর্শক, নতুন বছর 1432কে বরণ করে নিতে নগরবাসী অংশ নেন আলপনা উৎসবে। রাজধানীর গুলশান, বনানী সহ বিভিন্ন সড়কে রাতভর ধরে চলে আলপনা অঙ্কন। সব বয়সী মানুষের অংশগ্রহণে ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক কর্মসূচি বর্ষবরণকে করেছে আরও প্রাণবন্ত। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। রং তুলি দিয়ে আঁকা হচ্ছে আলপনা। রাত পোহালেই সূচনা হবে নতুন বাংলা সন 1432। নববর্ষকে বরণ করে নিতে তাই নগরবাসী চৈত্র সংক্রান্তির রাতে মেতেছেন আলপনা উৎসবে। শুধুমাত্র দক্ষ শিল্পীরাই নন, আঁকা আঁকিতে অংশ নিয়েছে শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষ। গুলশান বিচারপতি শাহাবুদ্দিন পার্কের সামনে রাত 10টা থেকে শুরু হয় আলপনা অঙ্কন। রাজধানীর প্রধান সড়ক এবং অলিগলিতে সারা রাত ধরেই চলে এই উৎসব। সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় শিশুদের মাঝে। আমি আমার বন্ধুদের আর আমার পরিবারকে নিয়ে এসেছি। আমরা এখন আলপনা করছি হলুদ কালার দিয়ে। I'm enjoying. I love doing painting, so আমার ভালো লাগছে। And thank you সবাইকে শুভ নববর্ষ। ফুল, লতা পাতা, গাছ কিংবা বিভিন্ন দেশীয় পশু পাখিকে তুলির আঁচড়ে আলপনায় ফুটিয়ে তোলা হয়। ইট পাথরের শহরে হাজার বছরের পুরনো ঐতিহ্যের চর্চা বর্ষবরণে যোগ করেছে ভিন্ন মাত্রা। আমরা ছোটবেলা থেকেই করে আসছি, তো বাচ্চাদেরকে সেম জিনিসটাকে দেওয়ার জন্যই এত রাতে এখানে আসা। অনেক মজা, অনেক সুন্দর, এবং আমাদের এই কালচারটাকে ধরে রাখার জন্য যা কিছু করা দরকার আমরা মনে হয় যে করব। আমি চাই ওরা আমাদের বাঙালি ঐতিহ্যটা যেন ধরে রাখতে পারে, কারণ আমরা অনেক অন্যরকম কিছু পেয়ে আসছি। এটা ওদের জন্য নতুনত্ব। ভালো লাগলো। আর সবাইকে শুভ নববর্ষ, সবার জন্য খুব শুভকামনা। নতুন বছরে পুরনো জরাজীর্ণতার অবসান হবে এই কামনা নগরবাসীর। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বাংলা নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও চৈত্র সংক্রান্তি ও নববর্ষে এবার বড় পরিসরে উৎসব উদযাপন করছে। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। পয়লা বৈশাখে বাংলাদেশের সম্প্রীতির অন্যতম প্রতীক উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রত্যেককে নিজ নিজ রীতি অনুযায়ী বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন। রোববার রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে তিনি এই আহ্বান জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়ন ও কারিগরি সহায়তায় রাজধানীর মেরুলবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে নির্মাণ করা হচ্ছে সম্প্রীতি ভবন। রোববার সকালে প্রধান উপদেষ্টা বৌদ্ধ বিহারে গিয়ে ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এদেশ, এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। অতি প্রাচীনকাল থেকেই বাংলায় শিক্ষা দীক্ষার প্রসারে বৌদ্ধ বিহারগুলো বিশেষ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলায় জন্ম নিয়ে অতীশ দীপঙ্কর সুদূর চীন দেশে বৌদ্ধ ধর্মের প্রসারে কাজ করেছেন বলেও জানান তিনি। শান্তি ও সম্প্রীতির যে বাণী গৌতম বুদ্ধ বলে গেছেন, বর্তমান সরকার তা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে নেপালে গৌতম বুদ্ধের জন্মস্থানে ভবন নির্মাণ করছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বের হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি কেমন দেখছেন? নাফিসা, নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসানে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিন্তু আজ নববর্ষের যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে, অর্থাৎ আর কিছু ঘন্টা পরেই কিন্তু এই আনন্দ শোভাযাত্রা চারুকলা ৩ নম্বর গেট থেকে শাহবাগ হয়ে, টিএসি হয়ে, দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় এসে শেষ হবে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং আপনি যদি আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে যেই সাধারণ মানুষ যারা আনন্দ শোভাযাত্রা অংশ নিতে চাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে চারুকলায় উপস্থিত হয়েছেন এবং যেই মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো কিন্তু অলরেডি তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন যেই মোটিভটি নিয়ে, ফ্যাসিবাদের যে মোটিভটি নিয়ে শঙ্কা ছিল, যেটি 2 দিন আগে আগুনে পুড়ে গিয়েছিল, সেটি তৈরি হবে কিনা সে ব্যাপারে কিন্তু একটি শঙ্কা সবার মধ্যে ছিল। সেটি কিন্তু আপনি চিত্রেই দেখতে পাচ্ছেন যে এটি একেবারেই প্রস্তুত এবং এটি শোভাযাত্রায় অংশ নেয়ার উদ্দেশ্যে এটি অলরেডি রাস্তায় রাখা হয়েছে এবং সকাল 9টা নাগাদ এই 3 নম্বর গেট থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হবে। শুধু এই মোটিভটি নয়, ছোট বড় প্রায় 21টি মোটিভ রাখা হয়েছে এবারের আনন্দ শোভাযাত্রায়। এই আনন্দ শোভাযাত্রায় হয়ে কিন্তু সকল নানা শ্রেণী পেশার মানুষ এবং জাতিগোষ্ঠী যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু তুলে ধরা হবে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। এবং এই আনন্দ শোভাযাত্রার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্ছিদ্র, নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, মোড়ে মোড়ে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ। জানছিলাম চারুকলা অনুষদ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার খবর। প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। সরকার এবং ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দফায় দফায় দর কষাকষির পর এই ঘোষণা দেন ব্যবসায়ীরা। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হবে 189 টাকা, যা আগে ছিল 175 টাকা। রোববার রাতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ঘোষণার পর থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে জানায় সংগঠনটি। নতুন ঘোষণা অনুসারে 5 লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 922 টাকা, যা ছিল 852 টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 169 টাকা, যা ছিল 157 টাকা। দেশের শিল্প খাতে ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
বিইআরসি কার্যালয়ে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ৩১.৫০ থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়েছে। নতুন শিল্পের পাশাপাশি যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে প্রতি ইউনিট ৪০ টাকা দরে বিল দিতে হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গত ২৬ ফেব্রুয়ারি বিইআরসির গণশুনানিতে পেট্রো বাংলা দাবি করে দাম না বাড়ালে বছরে প্রায় ১৬,০০০ কোটি টাকা লোকসান হবে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল ব্যবসায়ীদের সংগঠন। যেসব রাজনৈতিক দল মুখে সংস্কারের কথা বলছে তারা বাস্তবে উল্টোটা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও নাগরিক ভাবনা শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছে পরে নির্বাচন, কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। কোথায়? বিএনপি তো এটি করছে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল করা হয়েছে। এতে করে ইসরায়েল ছাড়া বাকি দেশে ভ্রমণ করার পূর্বে শর্ত ফিরে আসলো পাসপোর্টে। গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেয়া এই চিঠিতে পূর্বের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এই বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। গাজীপুরের শালনা এলাকায় ঢাকাগামী চিলহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ১৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জানান, নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। রোববার দুপুর ৩টার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছার পর একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগি উদ্ধার করে। রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রোববার রাত থেকে মেরামতের কাজ শুরু করা হয়। সকাল ৭টায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল। সালিশ বৈঠকে উপস্থিত না হওয়ায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নওগাঁও দক্ষিণপাড়া গ্রামে বাবা ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। পুলিশ জানায়, বাবা আব্দুল গফুর ও ছেলে মেহেদি হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রি ও চুরিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় নিজ গোষ্ঠীর পাশাপাশি স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েন। এ নিয়ে কয়েকদিন যাবৎ গ্রামে সালিশ বসার কথা ছিল। রোববার দুপুরে গফুরের বাড়ি সংলগ্ন একটি মাঠে গ্রামের শত শত মানুষ সালিশে বসেন, কিন্তু বাবা ছেলে সালিশে না গিয়ে নিজ ঘরে রামদা নিয়ে বসে থাকেন। সালিশের লোকজন বাড়িতে গিয়ে তাদের ধরতে গেলে দা নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন আব্দুল গফুর। এ সময় সালিশে উপস্থিত বিক্ষুব্ধ লোকজন কুপিয়ে ও পিটিয়ে বাবা ছেলেকে হত্যা করে। পরে রাঙামাটিয়া গ্রামে গিয়ে হারুনুর রশিদ নামের একজনের বাসা, দোকানঘর ও একটি মাজার ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। মাগুরায় আলোচিত আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হলো। চার্জশিটে ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রধান অভিযুক্ত হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছেন। সদর থানার ওসি মোহাম্মদ আয়ুব আলী জানান, চাঞ্চল্যকর এই মামলার অভিযুক্ত ৪ আসামির বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার বিকেলে চার্জশিট দাখিল করা হয়। এতে নিহত আসিয়ার ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ হত্যার হুমকি ও ভয়ভীতি নিয়ে এবং হিটু শেখের স্ত্রী জায়দা খাতুনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে ডিএনএ টেস্টের প্রধান অভিযুক্ত হিটু শেখের সম্পৃক্ততা মিলেছে। বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু আসিয়া গত ৫ই মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষণের শিকার হয়। পরে 13ই মার্চ রাজধানীর সিএমএইচে তার মৃত্যু হয়।
এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 2025-26 অর্থ বছরের বাজেটে বৈষম্যহীন কর ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড NBR চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI ও সমকাল আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, কর দিতে সক্ষম এমন সবাইকে করের আওতায় আনা হবে। রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। রিটার্ন দাখিল ও কর আদায় সহজ করতে পুরো সিস্টেম অটোমেশনের পাশাপাশি অ্যাপস তৈরি করা হচ্ছে বলেও জানান NBR চেয়ারম্যান। অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুরো ট্যাক্স সিস্টেম হতে হবে সহজ ও কর কাঠামো হতে হবে বিনিয়োগ বান্ধব। অনুষ্ঠানে DCCI এর পক্ষ থেকে ব্যক্তি শ্রেণী করমুক্ত আয় সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করার দাবি জানানো হয়। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। নারী বিশ্বকাপ বাছাই পর্ব প্রসঙ্গ। ঋতুমনির ক্যারিয়ার সেরা 61 বলে অপরাজিত 67 রানের ইনিংসে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় রান তাড়া করে জিতল বাংলাদেশের মেয়েরা, তাও প্রায় ডুবুডুবু অবস্থা থেকে জয়। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে আয়ারল্যান্ডকে 2 উইকেটে হারিয়েছে ঋতুর বীরত্বে বাংলাদেশ। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। আজ পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। নানা আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে নববর্ষ 1432 বঙ্গাব্দ। সয়াবিন তেল লিটারে বাড়ল 14 টাকা। শিল্প খাত ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম 33% বৃদ্ধি। মুখের সংস্কারের কথা বলা রাজনৈতিক দলগুলো বাস্তবে উল্টো কাজ করছে, তারেক রহমান। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।